অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানরা এবং স্বয়ং রাষ্ট্রপতি সবাই মিলে তার জানাজার পরে তার লাশ বহন করে। এই সম্মান পৃথিবীর ইতিহাসে আর কয়জন পেয়েছেন আমি জানি না। তো তিনি আমাদের জাতীয় কবি। আসসালামু আলাইকুম। চেঞ্জ টিভির বিশেষ আলোচনায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি আজকে কথা বলবো কাজী নজরুল ইসলাম, তার মৃত্যু পরবর্তী জানাজা, একজন কবিকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয়টি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম 1899 সালে বর্ধমান জেলার আসানসোলে চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেন সেটি ছিল একটি কাজী পরিবার, এবং এই কাজী পরিবার বিয়ের কাজী কিন্তু নয়, বিচারিক কাজী। সেই মুঘল আমলে বা সুলতানি আমলে যে কাজীর বিচার ছিল, সেই কাজী পরিবারের বিচারিক ধারার একটি ঐতিহ্যজাত একটি পরিবার থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে জন্য তার নামের মধ্যে কাজী শব্দটি আছে। এবং একটি কাকতালীয় বিষয় যে কাজী নজরুল ইসলাম যে পরিবারে জন্মগ্রহণ করেন, তার দাদা কাজী আমিনুল্লাহ বা তার পিতা কাজী ফকির আহমদ, এ দ্বারাই কাজী নজরুল ইসলাম। কিন্তু তার জীবনে অনেক কাজের ঘটনা ঘটেছে, এটি একটি কাকতালীয় ব্যাপার। তিনি যখন রুটির দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন, সেখানে তার সাহিত্য চর্চায় মুগ্ধ হয়ে দারোগা কাজী রফিজুল্লাহ, ত্রিশালের দারোগা কাজী রফিজুল্লাহ তাকে কিন্তু নিয়ে আসে এবং তাকে এনে আপনার এখানে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করে। এবং যে গ্রামে তাকে নিয়ে আসা হয় সেই গ্রামের নাম কাজির শিমলা। তো দেখা যায় যে নজরুলকে যে কাজী শিমলায় করা হলো, এবং এখান থেকেও পরবর্তীতে দেখা যায় যে নজরুল যখন ইয়েতে চলে যান, আবার ভারতে চলে যান, কলকাতায় চলে যান। কিন্তু 1926-27 দিকে তিনি যে ঢাকায় আসেন, ঢাকায় এসে তিনি যার সাথে এখানে অবস্থান করতেন, বর্ধমান হাউস, যেটি বাংলা একাডেমিতে বর্তমানে, এই বর্ধমান হাউসের কাজী মুতাহার হোসেনের সাথে কিন্তু তিনি এখানে অবস্থান করতেন। এইভাবে দেখা যায় যে তার জীবনে একটা কাজীর ঘটনা, এটা একটা কাকতালীয় ঘটনা। আরও আছে কাজী, আমার এই আলোচনা হয়তো আমি যেদিকে নিতে চাই এদিকটাতে আমি একটু ক্ষান্ত দেব। আর সেই ত্রিশালের যে স্কুলে তিনি পড়তেন, সেখানের একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি ফার্সি সাহিত্যে ফার্সি ভাষায় তিনি 98 পেয়েছিলেন এবং অন্য ছাত্ররা ফেল করেছিল। তো সবাইকে একটা কমন গ্রেস দেওয়াতে সেই গ্রেস নাম্বার নজরুলের ক্ষেত্রে দেওয়া হয়নি। এটি ছিল তার সাথে বিরোধের কারণ, এবং তিনি এখান থেকে চলে যান। এই যে বিচারিক বুদ্ধি, সেটা তিনি করতে পারেননি, এখান থেকে চলে যান এবং শিয়ারশুল রাজ হাই স্কুলে তিনি যেয়ে ভর্তি হন। একটি মজার ঘটনা যে কাজী নজরুল ইসলাম এই বয়সেই ওইখানে ক্লাস 9-এ তিনি ভর্তি হন। তো এই বয়সেই তার কবি সত্তা কোন মাত্রায় উঠেছিল, এটা কিছু কিছু দিক স্বল্প আলোচিত। এর মধ্যে একটি দিক হলো অ্যাক্রোস্টিক কবিতা। এটা মাইকেল মধুসূদন যে অমিত্রাক্ষর যে ছন্দের যে ধারা,
বাইরে থেকে তিনি আমাদের দেশে আমদানি করেছিলেন। পাশাপাশি তিনি কিন্তু অ্যাক্রোস্টিক ধারাটাও আমদানি করেছিলেন। অ্যাক্রোস্টিক ধারা হলো এই ধরনের কবিতা যেখানে আপনার একটি কবিতার প্রথম লাইন বা প্রতিটি লাইনের প্রথম হরফ বা প্রতিটি প্যারার প্রথম হরফকে যদি ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে গণনা করে পড়া হয়, হয় একটি শব্দ হবে, না হয় একটি নাম হবে প্রথম হরফকে দিয়ে। এবং নজরুল দেখা যায় সিয়াসুল রাজ হাই স্কুলে তিনি যখন পড়েন তখন সেখানে তার যে শিক্ষক শ্রীযুক্ত মৌলভী মোহাম্মদ আব্দুল গফুর, তার চাকুরি থেকে অবসরগ্রহণজনিত বিদায় উপলক্ষে নজরুল একটি মানে স্মারক প্রস্তুত করেন মর্মোচ্ছ্বাস নামে। সেই মর্মোচ্ছ্বাসে 10টি প্যারা ছিল। এই 10টি প্যারার প্রথম হরফকে যখন আমরা নেই, কাদের বিলাপ গাঁথা উঠিছে গগন বেধি, থাকিয়া থাকিয়া বেদনা ব্যতীত যার ছুটেছে হু 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 নদী সে গাথা গাহিয়া। এই যে কাদের বিলাপ গাথাতে কয়াকার, পরবর্তী প্যারায় জীবন চলিয়া যায় কিরতি কেবল রয়ে নহেনি বিনশ্বর। এই যে জীবন, এই কা জি, এইভাবে তৃতীয় নবম বরস ধরি স্বজাতি মঙ্গল তরে, এই নবম এই কাজীর পরে ন, এরপরে চতুর্থ প্যারায় জনমী মুসলিম কুলে সাদিলে মুসলিম হিত, এখানে বর্গীয় জ। এভাবে দেখা যায় যে কাজী নজরুল ইসলাম নামটি পুরোটা তার চলে আসছে। এই অ্যাক্রোস্টিক ধারায় ক্লাস 9-এ পড়া একজন ছাত্র অ্যাক্রোস্টিক ধারার কবিতা, সফল কবিতা লিখতে পারে, এটা নজরুলের জীবনে তিনি যে একজন ব্যতিক্রমী একজন কবি, একজন মৌলিক কবি, এর স্বাক্ষর কিন্তু তিনি সে সময়ই রেখেছিলেন। তো আমি কাজী নজরুল ইসলামের অনেক কথা বলা যায়। তিনি 1914 সালে ওই 30 সালে দরিরামপুরে তিনি ভর্তি হয়েছিলেন। আর পরবর্তীতে তিনি যখন 1986 সালে তাকে কিন্তু তৎকালীন যে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি তাকে নাগরিকত্ব প্রদান করেন বাংলাদেশের। এটি ছিল আরেকটি ঘটনা। সবচেয়ে বড় ঘটনাটি যেটি ছিল যে কাজী নজরুল ইসলামকে আপনার প্রথম 21শে পদক দেন জিয়াউর রহমান সাহেব। তিনি অত্যন্ত দূরদর্শী একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, কারণ 75 সালের 7ই নভেম্বরে যিনি ক্ষমতায় আসেন সেনা প্রধান হিসেবে, তো সেই নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতেই তিনি কিন্তু প্রথম আপনার 21শে পদক দেন। এবং সেই 21শে পদক দেওয়া হয় কাজী নজরুল ইসলামকে, এবং দেওয়া হয় কবি জসিমউদ্দিনকে, এবং দেওয়া হয় শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। এবং একটি সাংঘাতিক ঘটনা যে এই তিনজনেই 76 সালে কিন্তু তারা ইন্তেকাল করেন, এবং তাদেরকে দিয়েই কিন্তু বাংলাদেশের প্রথম 21শে পদক প্রবর্তন করেন তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান। আমি বলবো যে এটা অত্যন্ত দূরদর্শী একটা চিন্তা ছিল, এবং এই স্বল্প সময়ের মধ্যে তিনি তাদেরকে সম্মানিত করেছেন। এবং আরো বড় কথা যে 1976 সালে তিনি যখন ইন্তেকাল করেন, কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করলে তাকে আপনার 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। 76 সালের মৃত্যুবরণ করলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তার জানাজা অনুষ্ঠিত হয়, এবং এটি বলা হয় যে স্মরণকালের বৃহত্তম জানাজা ছিল ওইটি। অর্থাৎ 76 সাল পর্যন্ত যেসব জানাজা হয়েছে এর মধ্যে বৃহত্তম জানাজা ছিল এটি। আরও বিস্ময়ের বিষয় হলো এটি যে তিনি একমাত্র কবি যার মৃত্যুতে কোনো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের মানে যিনি রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান,
এরপরে রিয়ার অ্যাডমিরাল এম.এইচ. খান, এরপরে এয়ার ভাইস মার্শাল এম.এইচ. খান, রিয়ার অ্যাডমিরাল, এরপরে মেজর জেনারেল দস্তগীর। এভাবে অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানরা এবং স্বয়ং রাষ্ট্রপতি সবাই মিলে তার জানাজার পরে তার লাশ বহন করে। এই সম্মান পৃথিবীর ইতিহাসে আর কয়জন পেয়েছেন আমি জানি না। তো তিনি আমাদের জাতীয় কবি, তার একটি বাণী দিয়েই আমি আমার আজকের আলোচনা শেষ করব। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। সবাই ভালো থাকবেন। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।